মুভির শুরুতে আমরা এক মিনি ট্রাক ড্রাইভারকে দেখি, যার ট্রাকের সঙ্গে একটি হরিণের দুর্ঘটনা ঘটে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত ভয়াবহ দুর্ঘটনার পরেও হরিণটি মারা যায় না। কিছুক্ষণ পর সে আবার উঠে দাঁড়ায় এবং তার চোখের রং বদলে যায়। আসলে এলাকায় ছড়িয়ে পড়া এক ভাইরাসের কারণে হরিণটি এমন হয়ে গিয়েছে। এরপর আমরা পরিচিত হই এক ব্যক্তির সঙ্গে, যার নাম সিওকু। সে একটি কোম্পানির ফান্ড ম্যানেজার এবং সে তার কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকে। কাজের চাপের কারণেই তার স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হয়ে গিয়েছে। এখানে আমরা দেখি সে তার স্ত্রীর সঙ্গে নিজের মেয়ের কাস্টাডি নিয়ে আইনি লড়াই করছে। সিওকুর মেয়ের নাম সুয়ান, আর আজ তার জন্মদিন। সিওকু মেয়ের জন্য একটি সারপ্রাইজ গিফট নিয়ে যায়, কিন্তু সুয়ান যখন গিফটটি খোলে তখন সে একেবারেই খুশি হয় না, কারণ সিওকু এবারও তাকে ঠিক আগেরবারের মতোই একই ধরনের উপহার দিয়েছে। কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকার কারণে সিওকু খেয়ালই করেনি যে সে মেয়েকে আবারও একই উপহার দিচ্ছে। এই বিষয়টি বুঝতে পেরে সিওকু খুবই লজ্জিত হয়। এরপর সুয়ান তার বাবাকে বলে সে তার মায়ের সঙ্গে বুসানে দেখা করতে চায়। যেহেতু তার জন্মদিন, তাই সিওকু রাজি হয়ে যায় এবং মায়ের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন আমরা দেখি রেলওয়ে স্টেশন, যেখানে বুসানগামী ট্রেন দাঁড়িয়ে থাকে। সিওকু তার মেয়েকে নিয়ে সেই ট্রেনেই উঠে পড়ে। ট্রেনে অনেক যাত্রী ছিল, তাদের মধ্যে ছিল একটি বেসবল টিমের বেশ কয়েকজন খেলোয়াড়। সেই টিমে একটি ছেলে ছিল যার নাম ইয়ঙ্গু। তার একটি গার্লফ্রেন্ডও ছিল, যে তাদের টিমের চিয়ার লিডার। তার নাম কিম জিন হি। এছাড়াও ট্রেনে ছিল দুইজন বয়স্ক বোন আর এক পাগল গৃহহীন লোক। লোকটি দেখতে একটু সন্দেহজনক ছিল। যখন তার কাছে টিকিট চাওয়া হয় তখন সে বলে সবাই মরতে চলেছে। এরপর আমরা আরেকজন যাত্রীকে দেখি। সে একজন সাধারণ কর্মজীবী মানুষ। তার নাম সাংহুয়া। তার সঙ্গে ছিল তার গর্ভবতী স্ত্রী, যার নাম সিয়ং কিয়ং। ট্রেন ছাড়ার ঠিক আগে আমরা দেখি এক আহত মেয়ে ট্রেনে ওঠে, যার পায়ে কিছু একটার কামড়ের দাগ ছিল। কিছুক্ষণ পরেই সে হঠাৎ করে মেঝেতে পড়ে যায়। তাকে পড়ে থাকতে দেখে ট্রেনের এক অ্যাটেন্ডেন্ট সেখানে এগিয়ে আসে। মেয়েটির এই অবস্থা দেখে ট্রেনের ওই অ্যাটেন্ডেন্ট সঙ্গে সঙ্গে মেডিকেল টিমকে ডাকতে যায়। ঠিক সেই সময় অন্যদিকে সিওকুর কাছে তার অ্যাসিস্ট্যান্টের ফোন কল আসে। সে জানায় পুরো শহর জুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়েছে। ট্রেনের ভেতরে যাত্রীরা যখন খবর দেখে তখন বোঝা যায় যে পুরো শহরেই ভয়াবহ বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। কিন্তু তখনও ট্রেনের বেশিরভাগ মানুষ জানত না যে একটি ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়েছে, আর সেই ভাইরাসে আক্রান্ত মানুষগুলো জম্বিতে পরিণত হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে হঠাৎ করে সিওকু খেয়াল করে তার মেয়ে সুয়ান পাশে নেই। সঙ্গে সঙ্গে সে নিজের মেয়েকে খুঁজতে ছুটে যায়। অন্যদিকে যে মেয়েটির পায়ে কামড় লেগেছিল সে ততক্ষণে পুরোপুরি জম্বিতে পরিণত হয়েছে। সে প্রথমে ওই অ্যাটেন্ডেন্টকে কামড় দেয়। শুধু তাই নয়, এরপর সে বেসবল টিমের কয়েকজন খেলোয়াড়কেও কামড়ায়। কিছুক্ষণের মধ্যেই সেই অ্যাটেন্ডেন্টও জম্বিতে পরিণত হয়। এরপর একের পর এক সবাই অন্যদের কামড়াতে শুরু করে। পুরো ট্রেন জুড়ে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। প্রায় পুরো বেসবল টিমটাই জম্বিতে রূপান্তরিত হয়ে যায়। যেই সামনে আসছে তাকেই তারা কামড়াচ্ছে, আর সেও সঙ্গে সঙ্গে জম্বি হয়ে যাচ্ছে। যারা এখনো বেঁচে ছিল তারা এক কামরা থেকে আরেক কামরায় প্রাণ বাঁচাতে ছুটোছুটি করতে থাকে। এদিকে সিওকু এখনও তার মেয়েকে খুঁজে বেড়াচ্ছিল। খুঁজতে খুঁজতে সে এমন একটি কামরায় পৌঁছে যায় যেখানে প্রায় সবাই ইতিমধ্যেই জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। জম্বিগুলো সিওকুকে দেখা মাত্রই তার পেছনে ধাওয়া করতে শুরু করে। ঠিক তখনই পিছন থেকে সুয়ান তার বাবাকে ডাক দেয়। দ্রুত তার মেয়ে সুয়ানকে নিয়ে দৌড় দেয়। পেছনে অনেক জম্বি তাদের তাড়া করছিল। কোনো রকমে সে মেয়েকে নিয়ে এমন একটি কামরায় ঢুকে পড়ে যেখানে সবাই নিরাপদ ছিল। সেখানে পৌঁছেই সে দ্রুত গেট বন্ধ করে দেয়। অন্যদিকে সাংহুয়া তার গর্ভবতী স্ত্রী সিয়ং কিয়ংকে নিয়ে কোনো রকমে জম্বিদের হাত থেকে বাঁচতে বাঁচতে সেই কামরার কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু ততক্ষণেই গেট বন্ধ হয়ে গিয়েছে। সাংহুয়া বাইরে থেকেই গেট খুলতে অনুরোধ করে। সিওকু কিছুক্ষণ দ্বিধায় পড়ে যায় যে গেট খুলবে কি খুলবে না, কিন্তু জম্বিরা কাছাকাছি চলে আসার আগেই সে গেট খুলে সাংহুয়া ও তার স্ত্রীকে ভেতরে ঢুকিয়ে দেয়। তারপর আবার গেট বন্ধ করে দেয়। এরপর সাংহুয়া একটু রাগ প্রকাশ করে, কারণ গেট খুলতে যদি সামান্য দেরি হতো তাহলে সে আর তার গর্ভবতী স্ত্রী দুজনেই জম্বিতে পরিণত হয়ে যেত। এর মধ্যে ট্রেনে একটি ঘোষণা করা হয়, এই ট্রেনটি পরবর্তী স্টেশনে থামবে না। কিন্তু তখন ইয়ংশুক জোর দিয়ে বলতে থাকে পরবর্তী স্টেশনে না থামলে সবাই মারা যাবে। তবে ট্রেনের চালকের কাছে পরবর্তী স্টেশনে থামার কোনো নির্দেশ ছিল না। কিছুক্ষণ পর ট্রেনটি যখন সেই স্টেশনটি অতিক্রম করে যায় তখন দেখা যায় অনেক মানুষ ট্রেন থামানোর চেষ্টা করছে, কারণ প্ল্যাটফর্মে থাকা প্রায় সবাই জম্বির আক্রমণের শিকার হয়েছে, আর যারা এখনো বেঁচে আছে তাদেরকেও একে একে সংক্রমিত করা হচ্ছে। পুরো শহর জুড়েই তখন ভাইরাস ছড়িয়ে পড়েছে। এরপর সেই স্টেশনের কাছাকাছি এসে ট্রেনে আবার ঘোষণা করা হয় এই ট্রেনটি পরবর্তী স্টেশনে থামবে, কারণ সেখানে বেঁচে থাকা যাত্রীদের নিরাপত্তার জন্য সেনাবাহিনী ডাকা হয়েছে। যেহেতু সিওকু একটি কোম্পানির ফান্ড ম্যানেজার, তার পদমর্যাদা তুলনামূলকভাবে উঁচু হওয়ায় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য নিজের সিনিয়রের সঙ্গে ফোনে কথা বলে। সিওকু তার সিনিয়রের কাছে জানতে চায় পরের স্টেশনে নামা আদৌ নিরাপদ হবে কিনা।
তার সিনিয়র তাকে জানায় পরের স্টেশনে যারা নামবে সেনাবাহিনী তাদের কোয়ারেন্টাইনে রাখবে। কিন্তু সিওকু তার মেয়েকে নিয়ে কোয়ারেন্টাইনে যেতে চায় না, তাই সে তার সিনিয়রের কাছে অনুরোধ করে আর কোনো উপায় আছে কিনা। তখন তার সিনিয়র বলে, তুমি মেইন গেট দিয়ে নামবে না, এই পাশের গেট দিয়ে নামবে, আমার লোকজন সেখান থেকেই তোমাদের তুলে নেবে। এর কিছুক্ষণ পর ট্রেনটি পরের স্টেশনে পৌঁছে যায়, কিন্তু স্টেশনটি ছিল একেবারেই ফাঁকা। সেখানে কোনো মানুষ দেখা যাচ্ছিল না, না সেনাবাহিনী না সাধারণ যাত্রী। কয়েকজন যাত্রী ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের দিকে এগোয়। তখন আমরা দেখি ইয়াংসক ভয় পেয়ে বলে, এখানে থামা আমাদের উচিত হবে না, জায়গাটা খুবই বিপজ্জনক। ট্রেনের ক্যাপ্টেনের কাছেও বিষয়টি অস্বাভাবিক লাগে, কারণ সেনাবাহিনী তো দূরের কথা, এখানে কাউকেই দেখা যাচ্ছে না। এদিকে বেশিরভাগ যাত্রী মেইন গেটের দিকেই এগোতে থাকে, কিন্তু সিওকু তার মেয়ে সুয়ানকে নিয়ে আলাদা একটি গেটের দিকে যায়। তখন আমরা দেখি সেই গৃহহীন লোকটিও তাদের পেছনে পেছনে চলে আসে। সুয়ান তার বাবাকে বলে, আমাদের সবার সঙ্গেই যাওয়া উচিত, কিন্তু সিওকু বলে, না মা, আমাদের শুধু নিজেদের কথাই ভাবতে হবে। এই কথা শুনে সুয়ান কান্নায় ভেঙে পড়ে এবং বলে, এই কারণেই তো মা আমাদের ছেড়ে চলে গিয়েছে, আপনি সবসময় শুধু নিজের কথাই ভাবেন। অন্যদিকে যারা মেইন গেটের দিকে গিয়েছিল সেখানে গিয়ে তারা দেখে সেখানে থাকা সব সেনাবাহিনীর সদস্যই জম্বিতে পরিণত হয়ে আছে। এতগুলো জম্বি দেখে মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু মানুষ সঙ্গে সঙ্গে সংক্রমিত হয়ে যায়, আর বাকিরা প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। এদিকে সিওকু যে গেটের কথা শুনেছিল সেখানে গিয়ে দেখে সেখানে কোনো সাহায্য আসেনি, বরং সেখানে থাকা সেনারাও জম্বিতে পরিণত। সিওকু দ্রুত দৌড়ে নিজের মেয়ের কাছে ফিরে আসে। ঠিক তখনই একটি জম্বি সুয়ানের দিকে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সাংহুয়া এগিয়ে এসে সুয়ানকে বাঁচিয়ে দেয়। এরপর যারা এখনও বেঁচে ছিল তারা সবাই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেট বন্ধ করে দেয়, যাতে জম্বিরা বাইরে আসতে না পারে। কিন্তু গেট বেশিক্ষণ জম্বিদের আটকে রাখতে পারেনি। সবাই দৌড়ে আবার ট্রেনের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করে। সেই সময় কিছু লোক ভুল করে ভুল গেট খুলে ফেলে, ফলে ট্রেনের ভেতর থেকেও অনেক জম্বি বেরিয়ে আসে। মানুষ সামনে দৌড়াচ্ছিল আর তাদের পেছনে পেছনে জম্বিরা তাড়া করছিল। কোনো রকমে সবাই আলাদা আলাদা কামরায় গিয়ে পৌঁছায়। এখানে আমরা দেখি যে দুইজন বয়স্ক বোন ছিল, তাদের একজন অন্যজনকে বাঁচানোর জন্য ট্রেন অ্যাটেন্ডেন্টের সঙ্গে এক কামরায় চলে যায়, আর অন্য বোনটি গর্ভবতী নারী সিয়ং কিয়ংয়ের সঙ্গে অন্য একটি কামরায় ওঠে। কিন্তু সেই কামরাতেও কিছু জম্বি ঢুকে পড়ে। জম্বিদের হাত থেকে বাঁচার জন্য সবাই টয়লেটের ভেতরে লুকিয়ে পড়ে। অন্যদিকে ইয়ংসুক সুপারিনটেন্ডেন্টকে বলে, আর কিসের জন্য অপেক্ষা করছেন, দ্রুত চলুন, না হলে আমরা সবাই মারা যাব। কিন্তু জিনহি তখন বলে, আমার বন্ধুরা এখনো প্ল্যাটফর্মে আছে, ওরা না এলে আমরা যাব না। কিন্তু ইয়ংসুক ছিল ভীষণ স্বার্থপর। সে ট্রেনের অ্যাটেন্ডেন্টের সঙ্গে ঝগড়া করে জোর করে ট্রেন চালু করিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখি সাংহুয়া ও বাকিরা মিলে দরজাটা শক্ত করে ধরে রেখেছিল, যাতে জম্বিরা ভেতরে ঢুকতে না পারে। কিন্তু দরজাটা যখন ভাঙতে বসে তখন সবাই প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে যায়। পালাতে গিয়ে ইয়ংগুয়ের দুই বন্ধুকে জম্বিরা সংক্রমিত করে ফেলে। সাংহুয়া ও সিওকু কোনোভাবে পরিস্থিতি সামলে ট্রেনের দিকে দৌড়ায়, কিন্তু ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। তাদের পেছনে তখন অনেকগুলো জম্বি তাড়া করছিল। প্রাণ বাঁচাতে তারা তিনজনই কোনোভাবে একটি খালি কামরায় ঢুকে পড়ে। ট্রেনে উঠে বেসবল খেলোয়াড় ইয়ংগু তার বন্ধু জিনহিকে ফোন করে জানায় যে তাদের প্রায় সব বন্ধুই মারা গিয়েছে, আর যারা বেঁচে আছে তারা এখন একটি কামরায় আটকে আছে এবং তাদের কামরার দিকেই আসছে। এরপর সাংহুয়া তার স্ত্রীকে ফোন করে। ফোন ধরে সিয়ং কিয়ং জানায় তারা যে কামরায় আছে সেখানে জম্বি ঢুকে পড়েছে, তাই বাঁচার জন্য তারা টয়লেটের ভেতরে লুকিয়ে আছে। সে আরও বলে তারা আছে 13 নম্বর কামরায়। কিন্তু সাংহুয়া ও অন্যরা তখন ছিল কামরা নম্বর 9। তাদের কাছে পৌঁছতে হলে 9 থেকে 13 মাঝের সব কামরা পার হতে হবে। তাই তারা সবাই জম্বিদের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হয় এবং এগিয়ে যায়। প্রথম কামরায় তারা খুব সাহসের সঙ্গে লড়াই করে এবং জম্বিদের সরিয়ে সামনে এগিয়ে যায়। কিন্তু পরের কামরায় ঢুকেই তারা দেখে সেখানে তো পুরো বেসবল টিমটাই জম্বিতে পরিণত হয়ে গেছে। এই দৃশ্য দেখে ইয়ংগো পুরোপুরি ভেঙে পড়ে। সাংহুয়া ও সিওকু যখন লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই ট্রেনটি একটি টানেলে ঢুকে পড়ে, ফলে ভেতরে পুরো অন্ধকার নেমে আসে। তখন তারা খেয়াল করে জম্বিরা অন্ধকারে কিছুই দেখতে পায় না। এই সুযোগে তারা কোনো লড়াই না করে চুপচাপ জম্বিদের পাশ কাটিয়ে সেই কামরাটাও পার হয়ে যায়। এরপর পরের কামরায় যাওয়ার জন্য সিওকু একটি পরিকল্পনা করে। সে নিজের মোবাইলটি জম্বিদের মাঝে ছুঁড়ে ফেলে এবং অন্য ফোন থেকে সেই মোবাইলে কল দেয়। রিংটোন বাজতেই সব জম্বি সেই মোবাইলটির দিকে ছুটে যায়। ঠিক তখনই আবার টানেল আসে, চারোপাশ অন্ধকার হয়ে যায়। এই অন্ধকারের সুযোগ নিয়ে তারা চুপচাপ পাশ দিয়ে বেরিয়ে যায়। এভাবে এগিয়ে গিয়ে সিওকু তার মেয়ে সুয়ানের সঙ্গে দেখা পেয়ে খুব খুশি হয়, আর সাংহুয়াও তার স্ত্রীর সঙ্গে দেখা পায়। কিন্তু তারা বাকিদের কাছে পৌঁছানোর আগেই টানেল শেষ হয়ে যায়। আলো জ্বলে উঠতেই জম্বিরা আবার তাদের দেখতে পায়। তখন তারা আবার টয়লেটের ভেতরে
ঢুকে পড়ে। এরপর তারা হিসাব করে দেখে পরবর্তী টানেল আসতে এখনও 3 মিনিট বাকি। তারা সিদ্ধান্ত নেয় পরের টানেল এলে অন্ধকারের সুযোগ নিয়ে শেষ কামরাটাও পার হতে হবে। ইয়ংগু আবার জিনহিকে ফোন করে জানায় যে তারা আসছে এবং তাদেরকে গেট খোলা রাখতে বলে। এই খবর পেয়ে জিনহি খুব খুশি হয় এবং সবার কাছে বলে, আমার বন্ধুরা আসছে, আমাদের গেট খুলে রাখা উচিত। কিন্তু ইয়ংসুক গেট খুলতে একেবারেই রাজি হয় না। সে বলে, কি গ্যারান্টি আছে যে ওরা সংক্রমিত নয়? যদি ওরা জম্বি হয়ে থাকে তাহলে আমাদেরই বিপদ হবে। বাকি লোকজনও তার কথায় সায় দেয় এবং গেট না খোলার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে টানেল আসতেই আবার অন্ধকার নেমে আসে। তারা অন্ধকারের সুযোগ নিয়ে শেষ কামরার দিকে এগোতে থাকে, কিন্তু তারা পুরো কামরা পার হওয়ার আগেই টানেল শেষ হয়ে যায় আর জম্বিরা আবার তাদের দিকে ধেয়ে আসে। একই সময় ইয়ংগু অন্য কামরার গেট খুলতে অনুরোধ করছিল, কিন্তু ভয়ের কারণে কেউই গেট খুলতে রাজি হচ্ছিল না। এদিকে জম্বিরা আক্রমণ করছে আর অন্যদিকে গেট খোলার জন্য আকুতি চলছে। এদিকে সেই বয়স্ক নারী আর গর্ভবতী নারী আর শিশুটিও অসহায়ভাবে দাঁড়িয়েছিল, কিন্তু পাশের কামরার মানুষদের মধ্যে কারোর মধ্যেই দয়া দেখা যায় না। তারা গেট খোলে না। শেষ পর্যন্ত এই দলটি কোনোভাবে জোর করে গেট খুলে ভেতরে ঢুকে পড়ে আর অন্যরাও প্রাণ বাঁচাতে দ্রুত সেই কামরার ভেতরে চলে যায়। কিন্তু সবার প্রাণ বাঁচানোর জন্য সাংহুয়া নিজের জীবনের কথা একদমই ভাবে না। জম্বিদের আটকে রাখার জন্য সে নিজেই সেখানে থেকে যায়। যাবার আগে সে সিওকুকে বলে, আমার স্ত্রীর খেয়াল রেখো। এরপর সিওকু সিয়ংকিয়ং ও নিজের মেয়ে সোয়ানকে নিয়ে সেই কামরা ছেড়ে বেরিয়ে যায়। ঠিক তখনই আমরা দেখি জম্বিরা গেট ভেঙে ভেতরে ঢুকে সাংহুয়াকে মেরে ফেলে। শুধু সাংহুয়া নয়, সেখানে থাকা বয়স্ক মহিলাটিকেও জম্বিরা কামড়ে দেয়। পরের কামরায় পৌঁছে সিওকু ইয়ংসুকের উপর ভীষণ রেগে যায়। সে বলে, তুই যদি ঠিক সময় গেট খুলতি তাহলে আজ ওই বয়স্ক মহিলা আর সাংহুয়া দুজনেই বেঁচে থাকত। কিন্তু ইয়ংসুক এতে কোনো অনুশোচনা দেখায় না, বরং সে উল্টো সবাইকে উস্কে দিয়ে বলে, এরা তো জম্বিদের খুব কাছাকাছি ছিল, এরা সংক্রমিত হতে পারে, এদের আমাদের সঙ্গে রাখা বিপজ্জনক, এদের অন্য কামরায় চলে যেতে হবে। ভয়ের কারণে বাকিরাও ইয়ংসুকের কথায় সায় দেয় এবং বলে, এদের এখান থেকে চলে যাওয়াই ভালো। এদিকে বয়স্ক মহিলা তার বোনকে জম্বিতে পরিণত হতে দেখে গভীর শোক ও মানসিক আঘাতে ভেঙে পড়ে। কিছুক্ষণ পর রাগ ও হতাশায় সে বাকিদের সঙ্গে অন্য কামরায় চলে যায়। তারা চলে যাওয়ার পর ইয়ংসুক ও তার দল গেট শক্ত করে বন্ধ করে দেয় যাতে তারা আর ফিরে আসতে না পারে। কিছুক্ষণ পর আমরা দেখি বয়স্ক মহিলার জম্বিতে পরিণত হওয়া বোনটি নিজেই গেট খুলে দেয়। গেট খুলতেই সব জম্বি সেই কামরায় ঢুকে পড়ে এবং ভেতরের সবাইকে সংক্রমিত করে ফেলে। পুরো কামরায় আর্তচিৎকার শুরু হয় আর অল্প সময়ের মধ্যেই সবাই জম্বিতে পরিণত হয়। অন্যদিকে যারা আলাদা কামরায় ছিল তারা বেঁচে যায়। এরপর সিওকু তার মেয়েকে বলে, মা, আমি কথা দিচ্ছি তোমার জন্মদিনে তোমাকে অবশ্যই তোমার মায়ের কাছে নিয়ে যাব। এই সময় ট্রেনটি এক স্টেশনে এসে থেমে যায়, কারণ সামনে রেল লাইনে দুটি ট্রেনের সংঘর্ষ হয়েছে, ফলে পথ বন্ধ হয়ে গেছে। সামনে যেতে হলে সবাইকে অন্য ট্রেনে উঠতে হবে। এদিকে আমরা দেখি ইয়ংসুক এক ট্রেন অ্যাটেন্ডেন্টের সঙ্গে টয়লেটে লুকিয়েছিল। নিজের প্রাণ বাঁচাতে সে হঠাৎ করেই সেই অ্যাটেন্ডেন্টকে জম্বিদের দিকে ঠেলে দেয় এবং নিজে পালিয়ে যায়। এদিকে অন্য ট্রেনে যাওয়ার জন্য ইয়াংগু ও জিনহি ট্রেনের মাঝখান দিয়ে এগোতে থাকে, কিন্তু বিপদ বুঝতেই ইয়াংসুক আবারও নিজের স্বার্থপরতা দেখায়। সে জিনহিকে জম্বিদের দিকে ঠেলে দেয় এবং নিজে পালিয়ে যায়। জিনহি জম্বিদের কামড়ে সংক্রমিত হয়ে যায়। ইয়াংগু তাকে খুব ভালোবাসত, তাই সে তাকে ফেলে যেতে পারে না, কিন্তু সংক্রমিত হওয়ার পর জিনহি ইয়াংগুকে কামড়ে দেয় আর এর ফলে ইয়াংগু সংক্রমিত হয়ে পড়ে। এরপর আমরা দেখি সামনে থেকে আরেকটি ট্রেন এসে ধাক্কা লাগে। এর ফলে সিওকু, সিয়ংকিয়ং ও সোয়ান একটি ভাঙা ট্রেনের নিচে আটকে পড়ে। অন্যদিকে ট্রেনের ক্যাপ্টেন সেখানে পৌঁছায়। সে ট্রেন থেকে নেমে ইয়াংসুককে সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু ইয়াংসুক এতটাই স্বার্থপর ছিল যে সে ক্যাপ্টেনকেও জম্বিদের দিকে ঠেলে দেয়। এদিকে নিচে আটকে পড়া মানুষদের বাঁচানোর চেষ্টা চলছিল। ঠিক তখনই গৃহহীন লোকটি নিজের জীবন ঝুঁকিতে ফেলে জম্বিদের একপাশে আটকে রাখে, যাতে সিওকু, সিয়ংকিয়ং ও সোয়ান বেরিয়ে আসতে পারে। শেষ পর্যন্ত সেই পাগল গৃহহীন লোকটি সবার প্রাণ বাঁচানোর জন্য সেখানেই থেকে যায় আর নিজেকেই কোরবানি করে দেয়। এরপর আমরা দেখি সিওকু, সিয়ংকিয়ং ও সোয়ান একটি চলন্ত ট্রেনের পেছনে দৌড়াচ্ছে। তাদের পেছনে অনেক জম্বি তাড়া করছে, তবুও তারা হাল ছাড়ে না এবং কোনোভাবে ট্রেনে উঠে পড়ে। কিন্তু জম্বিরাও ট্রেনের পেছনে ঝাঁপটে ধরেছিল। এতগুলো জম্বির কারণে ট্রেনের স্পিড কমে যাচ্ছিল, তাই সিওকু এগিয়ে গিয়ে লাথি দিয়ে জম্বিদের হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে জম্বিদের ট্রেন থেকে ছাড়াতে পেরে একটু হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু তারই স্বস্তি বেশিক্ষণ টেকে না। ইঞ্জিন রুমে দরজা খুলে সিওকু দেখে ড্রাইভার সিটে ইয়ংসুক বসে আছে আর সে ইতিমধ্যেই ইনফেক্টেড। পালানোর এক পর্যায়ে সেও ইনফেক্টেড হয়ে পড়েছিল, যদিও তখনও সে পুরোপুরি জম্বি হয়ে যায়নি। হঠাৎ করে ইয়ংসুক সিওকুর উপর হামলা করে দেয়। সিওকু যথাসম্ভব তার সাথে ফাইট করে এবং তাকে ট্রেন থেকে ফেলে দেয়, কিন্তু তার আগেই একটা অঘটন ঘটে যায়। ইয়ংসুক তার হাতে একটা কামড় বসিয়ে দিয়েছিল, তাই সিওকু বুঝে যায় সে নিজেও আর বাঁচবে না। তার হাতে আর অল্প কিছু মুহূর্ত রয়েছে। সে সোয়ান আর সিয়ংকিয়ংকে ড্রাইভার সিটে বসিয়ে দেয় আর তাদের শিখিয়ে দেয় কিভাবে ট্রেনের ব্রেক চাপতে হয়। ছোট্ট সোয়ানও বুঝে গিয়েছিল সে তার বাবাকে হারাতে চলেছে,
তাই সে কাঁদতে শুরু করে। সিওকু মেয়েকে বোঝায় সে যেন সবসময় সিয়ং কিয়ংয়ের সাথে থাকে, যতক্ষণ না সে তার মাকে খুঁজে পায় সে যেন সিয়ং কিয়ংয়ের থেকে দূরে না যায়। সিওকু দ্রুত জম্বিতে পরিণত হচ্ছিল, তাই সে ইঞ্জিন রুম থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে। বাইরে এসে সে মেয়ের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোকে এক ঝলক স্মৃতিচারণ করে। তারপর মেয়েকে বাঁচাতে নিজে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে দেয়। অনেকক্ষণ ট্রেন চলার পরে তারা বুসানের কাছাকাছি এসে পৌঁছায়, কিন্তু সিয়ং কিয়ং দেখতে পায় সামনে গার্বেজ পড়ে আছে, তাই এর এগোনোর পথ নেই। এজন্য সে ট্রেন থামিয়ে দেয়। তারপরে সোয়ানকে নিয়ে নেমে পড়ে। এমনি তো প্রেগনেন্ট, তার উপরে আবার এতগুলো ধকল, সিয়ং কিয়ংয়ের হাঁটতে খুব কষ্ট হচ্ছিল, তাই সোয়ান আকে সাপোর্ট দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল। পথে তারা অসংখ্য লাশ পড়ে থাকতে দেখে, কিন্তু এত সব লাশের শোক তাদের ছুঁতে পারে না। তারা দুজনেই নিজেদের সবচেয়ে প্রিয় মানুষটিকে হারিয়ে এসেছে। এরপর তারা হাঁটতে হাঁটতে একটা টানেলের ভিতরে ঢুকে পড়ে। টানেলের ওপারে বুসানের সেনাবাহিনী ডিফেন্স ফোর্স স্নাইপার রাইফেল নিয়ে বসেছিল। তাদের উপর নির্দেশ ছিল ইনফেক্টেড কাউকে দেখা মাত্রই তারা যেন গুলি চালায়। তারা দূরবীন এবং রাইফেলের এম পয়েন্ট দিয়ে সিয়ং কিয়ং এবং সুয়ানকে দেখতে পায়। তারা বুঝতে পারছিল না এরা ইনফেক্টেড নাকি সার্ভাইভার। সেনা দুজন কমান্ডিং অফিসারকে নিজেদের সন্দেহের কথা জানালে অফিসার তাদেরকে গুলি করার নির্দেশ দেয়। স্নাইপার গুলি চালাবেই ঠিক সেই মুহূর্তে তাদের কানে একটা গান ভেসে আসে। গানটা গাইছিল সুয়ান। সুয়ান ঈশ্বরের কাছে প্রমিস করেছিল তার বাবাকে ফিরে পেলে সে বাবাকে এই গানটা শোনাবে, কিন্তু বাবা তো তার থেকে অনেক দূরে চলে গিয়েছে। তবুও সে বাবার স্মরণে গানটা গাইছিল, আর এই গানটাই তাদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয়। সেনারা বুঝতে পারে এরা দুজন সাধারণ সিভিলিয়ান, এরা ইনফেক্টেড না, তাই তারা দৌড়ে গিয়ে দুজনকেই উদ্ধার করে। আর এরই মধ্যেই ট্রেন টু বুসানের জার্নি শেষ হয়। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে একটা লাইক দিয়েন, কারণ আপনার সাপোর্ট আমাদের আরও সুন্দর ভিডিও আনার প্রেরণা দেয়।